সকাল সকাল বাড়িতে রান্নার ধুম পড়েছে। আরশের নিউ বিজনেস পার্টনার দাওয়াত রক্ষাতে আজ আসছেন তাদের বাড়িতে। লিপি বেগম সকাল থেকে খিটখিটে মেজাজ নিয়ে ঘুরছেন। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর যখন দেখলেন কেউ তার কথা শুনছে না, নিজ নিজ কাজে ব্যস্ত, তখন তিনি নিজের রুমের দিকে গেলেন। রুমের দরজা ঠাস করে খুলে রুমে প্রবেশ করলেন। বিছানার দিকে তাকিয়ে দেখলেন হেলাল সাহেব চোখে চশমা এঁটে খবরের কাগজ হাতে নিয়ে পড়ছেন নিশ্চিন্ত মনে। এটা দেখার পর লিপি বেগমের মাথা আরো বেশি গরম হয়ে গেল। তিনি মরছেন চিন্তায়, আর এদিকে দেখ সবাইকে দেখ নিশ্চিন্ত হয়ে বসে আছে। রাগী মুখ নিয়ে বিছানার কাছে দাঁড়ালেন। হেলাল সাহেব একবার লিপি বেগমের দিকে তাকিয়ে আবার খবরের কাগজ পড়তে ব্যস্ত হলেন। লিপি বেগমের রাগ মাথায় চড়ে বসল। কেউ তার কথা শুনছে না, তাকে খেয়াল করছে না। বিছানার পাশের বক্সের উপর থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে পানি ফেলে দিলেন হেলাল সাহেবের উপর। বিছানা থেকে ধরফর করে উঠে বসলেন হেলাল সাহেব। কি হয়েছে লিপি? লিপি বেগম উত্তর না দিয়ে তাকিয়ে থাকলেন হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব ঘাবড়ে গেলেন। নিজ মনে ভাবলেন উনি আবার কি ভুল করলেন। লিপি বেগম তার দিকে শান্ত হয়ে তাকিয়ে আছেন। এরকম ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? উদ্ধৃতি চিহ্ন ডট 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 ডট। কি হয়েছে বলো? কিছু না। হেলাল সাহেব এক হাত দ্বারা লিপি বেগমকে জড়িয়ে ধরে পাশে বসালেন। কি হয়েছে বলো? কিছু না। আরে বলো কি হয়েছে? জায়ান কিছু করেছে? না। তাহলে? জাইন কিছু করেছে তাই না? না, তোমার ছেলে আরশ করেছে। আজ মেহমান আসবে, তোমার ছেলে গতকাল রাতে তো আমাকে জানাতে পারত। কিন্তু তোমার ছেলে আমাকে আজ জানাচ্ছে তার বিজনেস পার্টনার আসছে। এই ছেলের কোন কাণ্ড জ্ঞান নেই। তোমার মতো হয়েছে একদম। কথা শোনানোর পর লিপি বেগম রুম থেকে বের হয়ে গেলেন। এবার কিছুটা শান্তি শান্তি লাগছে। নিজ মনে বিড়বিড় করলেন লিপি। হেলাল সাহেব বিমূঢ় নেত্রে তাকিয়ে থাকলেন তার সহধর্মিণী যাওয়ার পথে। এসেছিল আরশের কথা বিচার দিতে, চলে গেল তাকে অপমান করে। মুখ দিয়ে বের হয়ে আসলো, আজব মেয়ে মানুষ। বাড়ির সামনে লাক্সারিয়াস একটি মার্সিডিজ এসে দাঁড়ালো। হর্নের শব্দে দোতলা থেকে নেমে আসলো আরশ। দরজার সামনে গিয়ে দেখল বাড়ির কর্ত্রীরা ইতিমধ্যে সবাই এসে দাঁড়িয়ে আছে মেহমানকে নিয়ে আসার জন্য। ড্রাইভিং সিটের দরজা খুলে বাহিরে পা রাখল এক রমণী। রমণীটি মার্সিডিজ থেকে নেমে কোটের বোতাম লাগালো। সাদা রঙের কোট, চোখে দিওরের চশমা, ব্রাউন কালার সিল্কি চুল। বাতাসে এলোমেলো উঠছে রমণীর চুলগুলো। হাঁটার সাথে স্টিলেটর শব্দ করছে। নীরবতা ভেঙে আরশ বলল, ওয়েলকাম মাই হোম মিস ডেলা। থ্যাঙ্কস ফর কামিং। মেনশন নট মিস্টার। বাড়ির কর্ত্রীদের দিকে তাকিয়ে সালাম দিল ডেলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আস সালাম। কেমন আছো? জি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। রুহিণী বলল, এখানে দাঁড়িয়ে সব কথা বলা শেষ করে ফেলবে। ভিতরে যাবে না? নাজমিন বেগম বললেন, হ্যাঁ হ্যাঁ ভিতরে চল। পরে গল্প করব। চল মেয়ে চল। নাস্তা পরিবেশনের পর লিপি বেগম বললেন, নাও মেয়ে খাওয়া শুরু কর। পরে গল্প হবে, আগে খাওয়া শুরু কর। জি। নাজমিন কাবাব এগিয়ে দিতে দিতে বললেন, এটা খেয়ে দেখ। দারুণ খেতে। ডেলা বলল, না না আর খেতে পারবো না আন্টি। আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছে। নিচতলায় শোরগোলের শব্দ শুনে রুম থেকে বের হলো জাইন। কে এসেছে সেটা দেখার জন্য। সেই সময় দরজা খুলে ইশরাত বের হলো রুম থেকে, পিছন থেকে নুসরাত বের হলো। জাইনকে খেয়াল করেনি নুসরাত। হঠাৎ দরজার খোলার জন্য দরজার পাশে দাঁড়িয়ে পড়েছিল। নুসরাত জাইনকে খেয়াল করেনি দরজার পাশে দাঁড়ানোর জন্য। সরবাল মুখের সামনে থেকে ধাক্কা দিয়ে ইশরাতকে পাশে সরিয়ে সিঁড়ি দিকে চলে গেল। পিছন ফিরে থাকালে দেখতে পেত ইশরাতকে ধাক্কা দেওয়ার জন্য সে জাইনের উপর ধপাস করে পড়েছে। নিচতলার সদর দরজা দিয়ে ভিতরে ঢুকছিল জায়ান। ঝড়ের গতিতে কেউ এসে জড়িয়ে ধরল। নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে জায়ান মেঝেতে ধপাস করে পড়ল। তার উপর পরল জড়িয়ে ধরা ব্যক্তিটি। মেঝেতে পড়ে একবার ব্যথা পেল জায়ান। আবার তার উপর কেউ পড়ার জন্য আরও একবার ব্যথা পেল কোমরে। মুখ দিয়ে বের হয়ে আসলো জায়ানের, কোন বারে পড়ার আর জায়গা পাসনি, আমার উপর পড়তে হলো। নুসরাতের এই খামখেয়ালির জন্য আজ পরে গিয়ে মেয়েটা ব্যথা পেত। নিজে নিজে বিড়বিড় করে এসে দোতলার সিঁড়ির রেলিং ধরে দাঁড়ালো জাইন। নিচে একটা মেয়েকে কেন্দ্র করে বসেছিল সবাই। মেয়েটা সিঁড়ির দিকে পিঠ করে বসেছিল, তাই তার মুখ দেখা যাচ্ছিল না। সদর দরজা দিয়ে জায়ানকে ভিতর ঢুকতে দেখে মেয়েটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। জাইনের মুখ থেকে
পড়ে যাবে বলার আগে জায়ানকে নিয়ে ধপাস করে পড়ল মেয়েটা। মেয়েটা যখন মেঝে থেকে উঠে কোট ছেড়ে পিছন ফিরে থাকালো তখন দোতলা থেকে জাইন মেয়েটার মুখ দেখে নিচে নামল। পিছন থেকে এসে হালকা স্পর্শ করল। হোয়াট আ সারপ্রাইজ ডেলা! ডেলা নিজের পিছন থেকে চীনা পরিচিত মানুষের গলার আওয়াজ শুনে পিছন ফিরে থাকাল। যখন দেখল মানবটি তার প্রিয় একজন ব্যক্তি, দুহাত দিয়ে জড়িয়ে ধরল জাইনকে। জাইন, তুই এখানে তো এটাকে? এটা আমার যমজ ভাই জায়ান। এই জন্য বলি, তুই আমাকে চিনতে পারছিস না কেন? আর কি যেন বলল ছেলেটা, বোব্বা। ডেলাকে কথা শেষ করতে না দিয়ে জায়ান বলল, বলেছিলাম ভালো আছো তুমি। না না, এটা তুমি বলনি, আরো কি যেন বলেছিলে। না না, এইটা বলেছিলাম। নুসরাত, আমি ভালো আছো এইটা বলেছিলাম না। নুসরাত তবধুর খেয়ে তাকিয়ে থাকলো। ও কি জানে? ও তো এই মাত্র এখানে এসেছে। তবুও জায়ানের কথায় সাইড দিয়ে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। তুই এখানে এখানে আসবি আমাকে আগে বললি না? আরশের দিকে আঙ্গুল তোলে ইশারা করে বলল, মিস্টার আরশের সাথে আমি নিউ ডিল সাইন করেছি। মিস্টার আরশ ইনভাইট করেছিলেন আমাকে আসার জন্য, অ্যান্ড নাও আমি এখানে দাওয়াত রক্ষাতে। ও, আমার সাথে চল, তোর সাথে আমার অনেক কথা আছে। জাইন ডেলাকে নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। লিপি বেগম চোখ মুখ কুঁচকে বসে রইলেন। মুখ দেখে বোঝা যাচ্ছে এই বিষয়ে মোটেও তিনি পছন্দ করেননি। একটা মেয়েকে নিয়ে তার ছেলে পার্সোনাল রুমে চলে যাচ্ছে। যে সকল নাস্তা পরিবেশন করা হয়েছিল ড্রয়িং রুমে সেগুলো নিয়ে কিচেনে রাখছিলেন নাজমিন। থালা বাসন থেকে বেঁচে যাওয়া খাবারগুলো পাত্রে রাখছেন রোহিণী। আর ঝর্ণা সেগুলো পরিষ্কার করে নিজ নিজ জায়গায় রাখছেন। ড্রয়িং রুম থেকে খাবার কিচেনে নেওয়া শেষ করে নাজমিন চলে গেলেন। কিচেনে রয়ে গেলেন রোহিণী ও ঝর্ণা। ঝর্ণা বললেন, দেখেছ রোহিণী উনার ছেলে একটা মেয়ে নিয়ে রুমে চলে গেল, এই বিষয়ে কিছুই বললেন না। আর আমাদের ছেলে মেয়েরা একটু জোরে কথা বললে এসে দোষ ধরতে শুরু করেন। নিজেদের সন্তান ঠিক নিয়ে আর অন্যের সন্তানের পিছনে পড়ে থাকেন। রোহিণী বলল, আচ্ছা বাদ দাও এসব আপা। এসব বলে তো আর কিছু হবে না। যার যা ইচ্ছা করুক, আমাদের কি? কাজের মেয়ে রহিমা এসে তখন কিচেনে ঢুকল। সেজ আম্মা বড় ভাই কইছে কাউরে দিয়ে যাইতে তার রুমে কাফি ফাটানোর জন্যে। ঝর্ণা বলল, আচ্ছা তুই এখন যা আম্মার কাছে, আমি পাঠিয়ে দিব কাউকে দিয়া। রোহিণী বলল, আপা আমি বসিয়ে দেই কফি, তুমি বাটিগুলো পরিষ্কার করে নাও। ঝর্ণা বলল, আমাদের কাজের বেডি পাইছে তারা, একজন পরে একজন শুধু অর্ডার দিতে আছে। রোহিণী বলল, আচ্ছা বাদ দাও। কিচেনের সামনে দিয়ে যাচ্ছিল নুসরাত ও ইশরাত। হঠাৎ ভিতর থেকে ফুসুর ফুসুর শুনে কিচেনের দরজার পিছনে দাঁড়িয়ে গেল নুসরাত। ইশরাত কিছু জায়গা হেঁটে যাওয়ার পর যখন দেখল নুসরাত তার সাথে নেই, সে ফিরে আসলো আবার পিছনের দিকে। ইশরাত দেখল নুসরাত কিচেনের দরজার পিছনে লুকিয়ে কি যেন করছে। হালকা করে পিছন থেকে স্পর্শ করতেই মেয়েটা কেঁপে উঠল। মনে হচ্ছে চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছে, এরকম মুখ বানিয়েছে। কি করছিস এখানে? নুসরাত হাত দিয়ে আস্তে আস্তে কথা বলার জন্য ইশারা করল। ইশরাত ভ্রু কুঁচকে তাকিয়ে থাকল নুসরাতের দিকে। ইশারা করল কেন আস্তে কথা বলবে? নুসরাত ফিসফিস করে বলল, তুই দেখ, এই মহিলারা আবার চুগলি করছে। এদের কি আর কোনো কাজ নেই সারাদিন চুগলি করা ছাড়া? তাই তুই লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শুনবি? ইটস আ ব্যাড ম্যানার্স। মানুষের কথা লুকিয়ে শুনতে নেই। চুপ কর বেরি, আমি তো শুনব। হুহ বলে চুল উড়িয়ে চলে গেল নুসরাত। ইশরাত ওখানে দাঁড়িয়ে রইল। মেয়েটা তার কথা শুনল না। হঠাৎ করে মনে হলো তারা কি যেন একটা কাজ করতে যাচ্ছিল। ব্রেইন পেচ করল নুসরাত তো চলে যাচ্ছে। এই মেয়ে যদি একবার বিছানায় শুয়ে পড়ে তাহলে সেখানে থেকে তোলা মুশকিল হয়ে পড়বে। পিছন থেকে চিৎকার করে ডাকল ইশরাত, এই মেয়ে এই। সময় 11:17। রৌদ্রোজ্জ্বল দিন হওয়ায় সূর্য খাড়াভাবে কিরণ ছড়াচ্ছে। এই রোদের মধ্যে নুসরাত এবং ইশরাত বাগানে গাছের নিচে হওয়া আগাছাগুলো পরিষ্কার করছিল। নুসরাত তিক্ত বিরক্ত ইশরাতের উপর। এই গরমের মধ্যে মানুষ এসির নিচে বসে থাকে আর ওরা কি করছে? আগাছা পরিষ্কার করছে। কপালে জমাইত সেচ জল হাত দিয়ে পরিষ্কার করে নিল। ইসরাতের দিকে তাকিয়ে দেখল নাজমিন বেগমের বড় ওনার সাথে কালো রঙের সুতি কামিজ পরে এই গরমে চুপচাপ আগাছা পরিষ্কার করে চলেছে। শুভ্র মুখ লাল হয়ে আছে রোদের তাপে। ঘামে সারা শরীর চোপচোপে হয়ে গেছে। বিকেলে করলে কি হতো, এখন চলে যাই পরে করব। দেখ ঘেমে লাল হয়ে যাচ্ছি। ইশরাত পাত্তা দিল না।
ও জানে মেয়েটা কাজ না করার জন্য বাহানা খুঁজছে। একবার যদি রুমে যায় আর 1 মাসের মধ্যে বাগান নিয়ে আসা যাবে না। নুসরাতের কথা উত্তর না দিয়ে ইশরাত বলল, পানির পাইপ নিয়ে আয়। আমি এই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। আর তুই পানির পাইপ নিয়ে আছিস। আজ যদি আমি মারা যাই, এর দায়ভার কি তুই নিবি? নুসরাত চিৎকার করে বলল। নুসরাতের পিছন থেকে গম্ভীর স্বরে বলল আরশ, তুই এত তাড়াতাড়ি মরবি না। যা কাজ কর গিয়ে। দিন দিন অলস হয়ে যাচ্ছিস। সারাদিন মোবাইল টিপা, খাওয়া আর ঘুম ছাড়া কি করিস? সামান্য বাগান পরিষ্কার করতে এসে এত বাহানা করিস। তোর ভবিষ্যৎ তো দেখছি অন্ধকার। সেখানে কোনো আলোর ছিটেফোঁটা নেই। নুসরাত কপাল ভাঁজ করল। নাক মুখ কুঁচকে পিছনে ফিরে আরশের দিকে তাকালো। রোদের তাপে সবকিছু অন্ধকার লাগালো। চোখের পাতা কয়েকবার বন্ধ করে খোলার পর সামনে আরশকে পরিষ্কার দেখতে পেল। কালো শার্ট ও কালো ট্রাউজার পরে সামনে দাঁড়িয়ে আছে। সবসময়ের মতো এক হাত ট্রাউজারের পকেট। নুসরাত নিজ মনে গালি দিল আরশকে, শালা আবার চলে এসেছে। আমার কাজে বা হাত না ঢুকালে শালার পেটের ভাত হজম হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? যাও পানির পাইপ নিয়ে আয়। শালা চলে এসেছে অর্ডার দিতে। আমাকে কি তোর চাকর পেয়েছিস আরইশার বাচ্চা যে তোর কাজ করব? করব না, কি করবি দেখে নিব। বিড়বিড় করল নুসরাত। নুসরাত নিজের কথা রাখতে পারল না, আরশের জোরালো এক ধমকে দৌড়ে বাড়ির পিছনে চলে গেল পানির পাইপ আনতে। হালকা হাসিতে আরশের ঠোঁট বেঁকে গেল। বাড়ির পিছন থেকে নুসরাত পানির পাইপ নিয়ে এসে ইশরাত উপর ছুঁড়ে ফেলল। পাইপের মাটি দুহাতে লাগায় ঝেড়ে ফেলার জন্য দুহাত একসাথে করার আগে পিঠে কচি বাঁশের আঘাতে ছিটকে দূরে সরে গেল মেয়েটা। পিছন ফিরে অবাক দৃষ্টিতে তাকালো আরশের দিকে। মনে মনে ভাবল, শালা মারল কেন? মনের কথা মুখে প্রকাশ করল। আমাকে কেন মেরেছেন? আরশ উত্তর দিল, পানির পাইপ এভাবে ছুঁড়ে মারলি কেন? ওটা যদি ইসরাতের মাথায় লাগতো তো মেয়েটা ব্যথা পেত না। অভদ্র মেয়ে মানুষ। বড় ভাই বোনের সাথে কিভাবে আচরণ করতে হয় জান না। কেউ ম্যানার্স শিখায়নি। হাতের কচি বাস দেখিয়ে বলল, এটা দিয়ে পিটিয়ে তোকে ম্যানার্স শিখাবো। অভদ্র মেয়ে মানুষ। শ্যামলা মুখ এঁকে রোদের লাল হয়ে আছে, তার উপর কচি বেতের আঘাতে শরীর জ্বালা করছে। ইশরাত 4 হাত দূর হতে আরশকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আমি তো ব্যথা পাইনি আর পাইপ তো আমার উপর পড়েনি। ওকে, এমনি এমনি মারলেন কেন? আরশের প্রতিউত্তর ভেসে আসলো, ও দিন দিন অসভ্য, অভদ্র হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ যাতে এরকম কাজ রিপিট না হয় তাই একটা শিক্ষা দিলাম। ইশরাত নুসরাতের দিকে তাকালো। নিশ্চুপ তাকিয়ে আছে আরশের দিকে। দূরত্ব বলতে 1 হাত। ইশরাত আরশকে সাবধান করার পূর্বে যা ঘটার ঘটে গেল। নুসরাত 2 হাত ভর্তি বালু নিয়ে আরশের মুখের উপর ছুঁড়ে মারল। ঝরঝরের বালিগুলো কিছু আরশের চোখে ঢুকলো আর কিছু শরীর ঘরিয়ে কাপড়ের ভিতর ঢুকলো। আরশ দাঁতে দাঁত চাপল। হাত মুষ্টিবদ্ধ করে রাগের লাল মুখ নিয়ে বলল, বেয়াদব মেয়ে। থাপড়ে গাল লাল করব। বড়দের সম্মান করতে জানে না। আজ যদি তোর গাল থাপড়ে লাল না করি আমার নাম বদলে দিস। শ্যামলা বর্ণের রমণীর হাসির ঝংকার শোনা গেল। হাসির চোটে কথা ভেঙে ভেঙে আসলো। আগে চোখ থেকে বালু বের হোক, পরে না হয় আমাকে থাপড়ে লাল করবেন নাকি নীল করবেন সেটা ঠিক করবেন। টাটা বাই বাই। ইসরাতের দিকে তাকিয়ে বলল, ডার্লিং উনাকে একটু বালু বের করতে সাহায্য কর। আমি যাচ্ছি রুমে। মুখ দিয়ে চুকচুক শব্দ বের করে 2 হাত দুদিকে মেলে বিজয়ের হাসি দিয়ে 2 তলা বিশিষ্ট বাড়ির ভিতরে চলে গেল। আর বাহিরে চিৎকার করে চলেছে আরশ। হালকা কথার আওয়াজ নুসরাতের কানে এসে, বাড়ি খেল, আমি তোকে ছাড়ব না নুসরাত। শুধু বালি বের হোক চোখ থেকে। নুসরাত পাত্তাই দিল না। আগে বালি বের হোক পরে থাকে দেখবে। ড্রয়িং রুমে সৈয়দ বাড়ির কর্ত্রীরা গোল হয়ে দাঁড়িয়ে আছেন আরশকে ঘিরে। কিছুক্ষণ আগে ইশরাত আরশকে নিয়ে বাড়ির ভিতর আসছে। এরপর থেকে লিপি বেগম আহজারি করে চলেছেন। এই মেয়ে এত বেয়াদব কেন? বড় ভাইকে কেউ এভাবে হেনস্থা করে? বড় ভাই হিসেবে কি শাসন করতে পারবে না? সামান্য শাসন করায় বড় ভাইকে বালি ছুঁড়ে মারবে চোখে। অভদ্র। নাজমিন প্রচুর খেপলেন নুসরাতের উপর। এই মেয়ের জন্য তিনি এক দণ্ড শান্তিতে থাকতে পারেন না। মুখ দেখে বোঝা যাচ্ছে আজ নুসরাতের পিঠে প্রচুর মার পড়বে। ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে উপরে উঠে নুসরাতের রুমের দরজায় নক করলেন। এই দরজা খোল। ইশরাত নাজমিন বেগমকে ঝড়ের বেগে নিজেদের রুমের দিকে যেতে দেখে নিজের ও মায়ের পিছনে দৌড়াল। মায়ের কাছে গিয়ে হাত চেপে ধরল। বোঝানোর জন্য বলল,
আম্মু আজকের মতো ছেড়ে দাও, আর এরকম করবে না। না, আজগর একদিন কি আমার একদিন। দরজায় আঘাত করলেন ঠাস করে নাজমিন। এই কোথায় মরেছিস? দরজা খোল। ইশরাত বলল, দরজা খুলবি না নুসরাত? তাহলে আজ তোর কপালে শনি আছে। দরজার ওপাশে মা আর বোনের কথা শুনে নুসরাত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। একজন বলে দরজা খুল, আরেকজন বলে খুলবি না। নুসরাত ইসরাতের কথা না শুনে দরজা খুলল। নাজমিন বেগম তাড়াতাড়ি রুমে ঢুকে নুসরাতের শ্যামলা গালে ঠাস করে থাপ্পড় মারলেন। ইশরাত নাজমিন বেগমকে পিছন থেকে টেনে ধরল। আরে মা, এরকম করছো কেন? ওর তো একার দোষ নাই, ভাইয়ারও তো দোষ আছে। নুসরাত মাথা নাড়াল একসাথে অনেকবার। কোনো কথা না বলে মাথা নাড়িয়ে বোঝালো ইশরাত যা বোঝাচ্ছে তা 100% ঠিক। নাজমিন আঙুল তোলে শাসালেন, আরশের থেকে দূরে থাকবি। মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে, নুসরাত বলল। নিচে শোরগোলের শব্দ শুনে জাইন নিজের রুম থেকে বের হয়ে আসলো। ইসরাতের রুমের সামনে আসার পর নাজমিন বেগমকে চুপচাপ বের হতে দেখল, তার পিছন পিছন ইশরাতও বের হলো। ইশরাতকে দেখে জাইন পিছন থেকে ডেকে উঠল, ইশরাত। ইশরাত শুনতে পেয়েও চুপচাপ চলে গেল, পিছনে ফিরে থাকাল না। জাইন বিড়বিড় করল, এর আবার কি হলো? নুসরাতকে রুমের ভিতর দেখে ডাক দিল। নুসরাত এগিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে। নিচতলা থেকে চিৎকারের শব্দ আসছিল। কিছু হয়েছে। নুসরাত উড়িয়ে দিল জাইনের কথা। হাত দিয়ে চারিপাশের মাছি তাড়ানো ভঙ্গি করে বলল, আরে ভাইয়া, আসবে, পাত্তা দিও না। এই পরিবারের মানুষের অভ্যাস তিলকে তাল বানিয়ে নেওয়া। চিল ব্রো চিল। আমি রহিমাকে বলেছিলাম কফি দেওয়ার জন্য, এতক্ষণ হয়ে গেল কফি নিয়ে আসছে না। প্লিজ একটা ফেভার দাও। আরে ভাইয়া, প্লিজ বলতে হবে না। বলুন কি ফেভার দিতে হবে? 2 কাপ ব্ল্যাক কফি কষ্ট করে তৈরি করে আমার রুমে পৌঁছে দাও। ইয়া, ভাইয়া এক্ষুনি দিচ্ছি। থ্যাঙ্কস আ লট শিস। ওকে ভাইয়া। জাইন নিজের রুমের দিকে চলে গেল। নুসরাত কিচেনে চলে গেল ব্ল্যাক কফি বানানোর জন্য। কিচেন যাওয়ার সময় ড্রয়িং রুমের সোফা বসে থাকা উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটির দিকে চোখ পড়ল নুসরাতের। নুসরাত ভালো করে সোফায় বসে থাকা পুরুষটার দিকে তাকাতেই পুরুষটা এদিকে তাকালো লাল চোখ নিয়ে। নুসরাত কি একটু ভয় পেল? হয়তোবা। আরশ লাল লাল চোখ নিয়ে নুসরাত দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে বোঝাচ্ছে একবার হাতের কাছে পায়, তারপর দেখ কি করি তোর অবস্থা। নুসরাত ক্লান্ত ভঙ্গিতে চলে গেল কিচেনে। কিচেনে যেতে যেতে শুনল লিপি বেগমের কথা বলার আওয়াজ। বাবা, চোখ খচখচ করছে। এই ড্রপ দিয়ে দেই তাহলে কমে যাবে। দেখি তাকা আমার দিকে। কফি বানিয়ে জাইনের রুমের বাহিরে গিয়ে নক করল নুসরাত। ভাইয়া, আপনাদের কফি নিয়ে আসছি। রুমের দরজা হালকা চাপানো ছিল জাইনের। দরজা খুলে কফির ট্রেটা হাতে নিল। কৃতজ্ঞতার হাসি হেসে বলল, এগেইন থ্যাঙ্কস। নুসরাত প্রতিউত্তরে হালকা হাসল। জাইন ট্রে নিয়ে রুমের ভিতর চলে গেল। নুসরাত নিজের রুমে যাওয়ার জন্য পিছনে ঘুরতেই শক্ত কোনো বস্তুর সাথে ধাক্কা খেল। মাথা উপরে তুলে যখন দেখল আরশ, নিজের ভিতরের রুহু কেঁপে উঠল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ করার আগেই নুসরাতকে আরশ ছাপটে ধরল। আরশের মুখের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। মুখের বাঁকা হাসি দিয়ে বোঝাচ্ছে কোথায় পালাবি তুই এখন আমার থেকে। কি হচ্ছে এখানে? হেলাল সাহেবের গলার আওয়াজ শুনে নুসরাতের থেকে ছিটকে সরে গেল আরশ। নুসরাত কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। আরশ বলল, আসলে বাবা? হেলাল সাহেব বললেন, হ্যাঁ, সেটাই তো জানতে চেয়েছি। আসলে কি? নুসরাত চটপট উত্তর দিল, অনেক বছর পর তো ভাইয়ার সাথে দেখা, তাই ভাই বোন মিলে একটু সুখ দুঃখের আলাপ করছিলাম। হেলাল সাহেব প্রচুর খুশি হলেন, মুখ দেখে বোঝা গেল। তার গম্ভীর নাক উঁচু ছেলে কারোর সাথে সুখ দুঃখের আলাপ করছে, এটাই অনেক। হেলাল তটস্থ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ ভাই বোন গল্প করো। আমি কেমন রুমে যাই? তোমাদের ডিস্টার্ব করলাম না তো? হেলাল সাহেব রুমে যাওয়ার জন্য পিছনে ঘুরে গেলেন। 2 পা ফেলতে পারলেন না, পিছন থেকে নুসরাত ডেকে উঠল, বড় আব্বু। জি মা, বল। ভাইয়া বলছিল আপনার সাথে কি যেন কথা বলবে। আরশের দিকে তাকিয়ে বলল, তাই না ভাইয়া? আরশ ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। ও কখন বলল কথা বলবে? হঠাৎ মাথায় আসল মেয়েটা তার হাত থেকে বাঁচার জন্য হেলাল সাহেবের কাছে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নুসরাত নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। আরশ কিছু বলার জন্য মুখ খোলার আগে দেখে মেয়েটা সেখানে নেই। যখন হেলাল সাহেবের দিকে তাকাল, আরশ দেখল হেলাল সাহেব প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন।
আরশ কি জিজ্ঞেস করবে তার বাবাকে মাথায় আসলো না। হেলাল সাহেব বিরক্ত হলেন। মুখ দিয়ে চ সূচক শব্দ করে বললেন, কি বলবি হেয়ালি না করে বল তাড়াতাড়ি। আমি তোর মতো বসে নেই। আমার অনেক কাজ আছে। আসলে বাবা, ভাইয়ার বিয়ে কবে দিবে? অনেক তো বয়স হয়েছে। মুখ দিয়ে যা আসলো তাই বলে দিল আরশ। বিব্রতকর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য হেলাল সাহেব বিরক্তির সাথে বললেন, এই প্রশ্ন করার জন্য তুই আমাকে এতক্ষণ অপেক্ষা করালি। আমার মূল্যবান সময় তুই এভাবে নষ্ট করলি। হ্যাঁ মানে না। হ্যাঁ মানে নাকি? বললে বলবি হ্যাঁ, না হলে বলবি না। আর জাইনের বিয়ের সময় হলে বিয়ে দেব। ক্যালেন্ডার থেকে 1 মাস কাটা পড়ল। সেদিনের পর থেকে আরশ আর নুসরাতের দেখা হয়নি। আরশ যে পথে যায় নুসরাত তার উল্টো পথে যায়। দূর থেকে আরশকে তার দিকে আসতে দেখলে তাড়াতাড়ি করে ওই স্থান ত্যাগ করে নুসরাত। কয়েকদিন ধরে আরশের ব্যবসার কাজ বেড়েছে, আজকাল নুসরাত ও ভার্সিটি যাচ্ছে, তাই এক বাড়িতে থেকেও দুজনের দেখা হচ্ছে না। দুজনের দিন লুকোচুরি করে কাটছে। সকাল সকাল ঘুম থেকে উঠে একতলায় আসার পর পান সুপারি খেয়ে লাল দাঁত বিশিষ্ট এক ব্যক্তির সাথে দেখা হলো ইসরাতের। ইশরাত ভদ্রতা খাতিরে সালাম দিল। লোকটা সালামের উত্তর দিয়ে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি দিল। ইশরাত হালকা হেসে ওই স্থান ত্যাগ করল। খালা, আপনি বললে এই মায়ার জন্য আমেরিকান একটা দামান ছেলে দেখবে তো কামু। ইসরাতের দিকে ইশারা করে বলল, আমি আপনাকে যে কাজের জন্য নিয়ে আসছি সেটা করেন। একটা ভদ্র, সুশীল, সুকন্যা খুঁজে বের করবেন আমার ছেলের জন্য। ঘটক সাহেব লিপি বেগমের কথায় মনোযোগ না দিয়ে ইসরাতের দিকে তাকিয়ে থাকলেন। লিপি বেগম বললেন, আমি আপনাকে কি বলেছি সেটা কি শুনতে পাচ্ছেন? ঘটক বললেন, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাইতাছি। কিন্তু ওই সুন্দর দেখতে মায়াডার বিয়া কবে দিবেন? লিপি বেগম বললেন, ইসরাতের বিয়ে এখন দিব না। আর 1 বছর পর বিয়ে দিব। দুপুরের দিকে লুৎফা বেগম এবং মম আসলো সৈয়দ বাড়িতে। মম আসার পর নুসরাতের রুমে চলে গেল। মম বলল, কি বান্ধবী কি করো? আজকাল অনলাইনে দেখাই যায় না। কিছু করি না দোস্ত। জীবনটায় কোনো এনজয়মেন্ট নাই। দিন দিন লাইফটা বোরিং হয়ে যাচ্ছে। মুখ দুঃখী দুঃখী বানিয়ে বলল। মম বিরক্তির সহিত বলল, ঠিক বলেছিস দোস্ত। আমার মাথায় একটা আইডিয়া আসছে। দুখরু নাচিয়ে বলল নুসরাত। কি আইডিয়া দোস্ত? দাঁড়া, কানে কানে বলি। কতক্ষণ বুজুর বুজুর ফুসুর ফুসুর করার পর, কেমন আইডিয়া? এক্সিলেন্ট। তারপর দুজন হেসে উঠল। কিছুক্ষণ পর রুমে ইশরাত আসলো। কিরে, কি করিস তোরা দুটো এখানে? আর তুই কখন এলি? আর কি নিয়ে এত হাসাহাসি করিস? এই তো কিছুক্ষণ আগে আপু। এসব জেনে তুই কি করবি? ওটা আমাদের সিক্রেট। বই না। হুম। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমার বাহিরে যাব। কোথায়? আরে বইন, এত প্রশ্ন করিস না। গেলেই তো দেখতে পাবি। হ্যাঁ। হ্যালো সাদিয়া। হ্যাঁ হ্যাঁ আমি, মম, অনিকা আর ইশরাত বের হয়ে গিয়েছি। তুই সুরভিকে নিয়ে ক্যাফেতে আয়। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। শুধু নুসরাতের উত্তর শোনা গেল। হ্যাঁ, আমাদের বাসার সামনের মোড়ে যে ক্যাফে আছে ওইটায়। না, আমি আনতে চাইনি। নিব্বিটা কান্না করে চলে আসছে। কিছুটা আস্তে করে বলল, মুরগিটা মনে হয় চলে এসেছে এতক্ষণে। আচ্ছা রাখি, তোরা দুটো আয়, আমরা আসছি। ক্যাফের বাহিরে থেকে সাদিয়া ও সৌরভী নুসরাতের সাথে যোগ দিয়ে ভিতরে প্রবেশ করল। কোনো এক ব্যক্তির খোঁজে চারিদিকে চোখ ঘুরালো নুসরাত। কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়ে নুসরাত ওই দিকে হাঁটা ধরল। কাঙ্ক্ষিত সিটে গিয়ে বসে পড়ল নুসরাত। তার সাথে সাথে বসে গেল সৌরভী, মম, সাদিয়া ও অনিকা। ইশরাত সবার শেষে এসে বসল। শুধু তাকিয়ে তাকিয়ে দেখল নুসরাত কি গন্ডগোল পাকাচ্ছে। নুসরাত বলল, হ্যালো হ্যান্ডসাম, কেমন আছো? দুহাত নাড়িয়ে ঠোঁটের কোণে হালকা হাসি এনে ইশরাত ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। মাথায় টাক পড়া একটা লোককে তার বোন হ্যান্ডসাম বলছে, আবার তার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে। এদের মতলব আসলে কি? ইশরাতের চিন্তার অবসান ঘটিয়ে নুসরাত আবার বলল, আপনাকে যার কথা বলেছিলাম সেই মেয়েটা হলো এই মেয়ে। ওর নাম অনিকা। আপনার সাথে ডেটে যাওয়ার জন্য একবারে পারফেক্ট, তাই না? লোকটা ডেটে যাওয়ার জন্য কচি সুন্দরী মেয়ে পেয়ে অনেক খুশি হয়েছে, তা তার মুখ দেখে বোঝা গেল। অনিকার দিকে তাকিয়ে যখন দাঁত বের করে হাসল লোকটা, তখন দেখা গেল লোকটার উপরের পাটির সামনের দুটো দাঁত নেই। সাদিয়া লোকটার সামনের দাঁত দুটো না দেখে হুহা করে হেসে ফেলল। পরমুহূর্তেই আবার নিজের মুখ চাপা দিল হাসি বন্ধ করার জন্য। চেয়ারের নিচের দিকে তাকিয়ে মুখ চেপে হাসল ইশরাত।
সবাই হাসছে কিন্তু তাদের মধ্যে কাদো কাদো মুখ বানিয়ে অনিকা ভাবল, নুসরাত আপি আমাকে এভাবে ফাঁসিয়ে দিল। কেন যে আসতে গেলাম আপির সাথে, আর জীবনে আপির সাথে আসার জন্য বায়না ধরব না। কি হয়েছে, আপনারা হাসছেন কেন? ফেসে গলার আওয়াজে সবার হাসি বন্ধ হয়ে গেল। সৌরভী বলল, তেমন কিছু না আঙ্কেল, এমনি হাসছিলাম। লোকটা চেতে গেল আঙ্কেল বলায়। সৌরভীকে ধমকে বলল, আমাকে দেখে কি আঙ্কেল মনে হয়? মম লোকটাকে পাম দিয়ে বলল, না না, আপনাকে দেখতে আঙ্কেল মনে হয় না, আপনাকে দেখতে একদম ইয়ং ছেলেদের মতো মনে হয়। ইয়ং ছেলেদের দেখতে এত সুন্দর লাগে না যতটা আপনাকে লাগে, বলে মুখ টিপে হাসল মম। লোকটা বলল, এই বেয়াদব মেয়েকে এটা বুঝিয়ে বলো, তোমাকে মনে হচ্ছে অনেক ভদ্র। নুসরাতের পেট ফেটে হাসি আসলো। হাসি সামলে নুসরাত বলল, জি নন ভাইয়া, আমি সৌরভীকে বুঝিয়ে বলবো। মম বলল, ওহ সরি, এত কথা বললাম, আপনার নামটাই জিজ্ঞেস করা হলো না। লোকটা কিছু বলতে যেতেই লোকটাকে থামিয়ে দিয়ে নুসরাত বলল, আমি বলছি। এই হ্যান্ডসামের নাম হলো গজম্বর আলী, বলে হু হু হাহা করে হাসল। মম কেফের টেবিলে থাপ্পড় মেরে মেরে হাসল। সাদিয়া খেক খেক করে হাসল। আর নুসরাত পারলে হাসতে হাসতে এখানে শুয়ে পড়ে। ইশরাত জোরে জোরে হাসতে পারে না, তাই ভিতরে ভিতরে হাসল। এর মধ্যে ওয়েটার এসে 2টো এসপ্রেসো, 2টো আমেরিকানো ও 3টি ক্যাপুচিনোস দিয়ে গেল। আপনি কবে ডেটে যেতে চাচ্ছেন? ক্যাপুচিনোসে চুমুক দিয়ে বলল নুসরাত। এই সপ্তাহে শুক্রবারে যেতে চাচ্ছি। অনিকার দিকে ইশারা করে বলল, আপনার কোনো সমস্যা নেই। অনিকা নুসরাতের দিকে তাকিয়ে রইল। কি বলবে কিছুই খুঁজে পেল না। নুসরাত সামলে নিল পরিস্থিতি, জি জি, কোনো সমস্যা নেই। গজম্বর আলী বললেন, উনার নাম্বারটা দিলে ভালো হয়। মম বলল, আপনার নম্বরটা দিয়ে দিন, তাহলে আমরা কল করে নিব আপনাকে। গজম্বর আলী একটা ব্যবসায়িক কার্ড বের করে দিলেন। মম ওয়েটারকে বলে একটা কলম আনিয়ে নিল। নম্বর দেওয়ার পর গজম্বর আলী নিজের পকেট কার্ডটা ঢুকিয়ে নিলেন। অন্যদিকে মেহেরুন নেছার রাগে গোজগোজ করছেন। লিপি বেগম ছেলের জন্য মেয়ে পছন্দ করছেন আর তাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি। আজ যদি ঝর্ণা থাকে এ কথা না জানাতো তাহলে তো তিনি জানতেই পারতেন না। লিপি বেগমকে ও হেলাল সাহেবকে ডেকে পাঠালেন মেহেরুন নেছা। যখন আসলেন হেলাল সাহেব ও লিপি বেগম কিছুক্ষণ ধমকাধমকি করার পর তিনি চুপ হলেন। শুনলাম ছেলের জন্য মেয়ে দেখতাছ। জি আম্মা, আমারে জিগাইবার কথা একবার ভাবলা না? আমি কি তোমার ছেলের মন্দ চাই? ভালোই তো চাই তোমার ছেলের। আচ্ছা এইসব কথা এখন বাদ। জাইনের জন্য মেয়ে দেখবার দরকার নাই, আমার কাছে একটা মেয়ে আছে, সময় হইলে আমি খোঁজ দিয়া দিমুনি। চিন্তা করবার রাখবো না, মেয়ে কম কথা কো, অনেক ভালা। হেলাল সাহেব মায়ের কথায় সহমত প্রকাশ করলেন। কিন্তু লিপি বেগমের মুখ দেখে বোঝা গেল তিনি মেহেরুন নেছার এই কথা খুশি হননি। বড় বৌমা তুমি কি তা খুশি হও নাই মোর কথায়? না মা, তেমন কিছু না। আচ্ছা এইবার তোমরা তোমাগো কাজে যাও। ছায়া ছায়া আমার মুখ দেখা বন্ধ কর। লিপি বেগম মুখ কালো করে চলে গেলেন। হেলাল সাহেব ও চুপচাপ চলে গেলেন। ক্যাফেতে গজম্বর আলীর সাথে কথা শেষ করে মমরা সবাই উঠতে যাবে তখন পিছন থেকে চীনা পরিচিত গলা শোনা গেল। সবার আগে পিছন ফিরে থাকাল অনিকা। নুসরাতের পাশের চেয়ারে বসায় অনিকা, নুসরাতের কানে কানে বলল, আরশ ভাই আর যাইন। কথা শেষ করার পূর্বে আরশ বলল, তোরা এখানে কি করছিস? অনিকা ন্যাকা গলায় বলল, ভাইয়া দেখো না, নুসরাত আপি আমাকে এখানে জোর করে ধরে নিয়ে এসেছে। আমি এখানে আসতে চাইনি, তারপরও নিয়ে এসেছে। আর ওই লোকের সাথে আমাকে ডেটে পাঠিয়ে দিচ্ছে। আরশ তাকালো নুসরাতের দিকে যে চোখ বড় বড় করে অনিকাকে শাসাচ্ছে। আরশকে থাকাতে দেখে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জায়ান গম্ভীর স্বরে বলল, নুসরাত তুমি অনিকাকে জোর করে কেন নিয়ে এসেছো এখানে? মম নুসরাতের হয়ে সাফাই দিতে যাবে তার পূর্বেই ডেলা রেস্টুরেন্টে প্রবেশ করল। গোল হয়ে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই জাইন দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? নুসরাত ও ইসরাতের দিকে তাকিয়ে ডেলা বলল, এরা তোর কাজিন না। জাইন বলল, খুব, তোমাদের তো চিনতে পারলাম না। সৌরভী, মম ও সাদিয়ার দিকে তাকিয়ে বলল, আমি জাইন ভাইয়ার কাজিন মম। আর ওরা আমাদের ফ্রেন্ড সৌরভী ও সাদিয়া। ডেলা বলল, ও তোমরা আমাদের সাথে জয়েন করো। অনিকা বলল, জি আপু অবশ্যই। নুসরাত নাক মুখ কুচকে তাকিয়ে রইল অনিকার দিকে। সাদিয়ার কানে কানে বলল,
বালদা কিভাবে আমাকে ফাঁসিয়ে দিল দেখলি সাদিয়া। এর সুদ যদি না তুলি আমার নাম নুসরাত না। ফেসে গলায় গজম্বর আলী বললেন, আগামী শুক্রবারে আমি কল করব। সময় মতো চলে এসো। নুসরাত অপ্রস্তুত হাসি দিয়ে বলল, অবশ্যই ভাইয়া, জায়গাটা এই নাম্বারে মেসেজ দিয়ে দিবেন। অনিকা চলে আসবে সময় মতো। গজম্বর আলী চলে গেলেন রেস্টুরেন্ট থেকে। আরশ শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে সব দেখল। মুখ দেখে বোঝা গেল না মনে কি চলেছে। আজ বাসায় গেলে মামার হাতের একটা মার মাটিতে পড়বে না। আমি আর আপু তো যেমন তেমন করে বেঁচে যাব। তোর কি হবে? দেখ আরৈশার বাচ্চা কিভাবে তাকিয়ে আছে তোকে বাস দেওয়ার জন্য। রেডি থাকিস বোন। নুসরাত কথা বলল না, চুপচাপ মনোযোগ দিয়ে শুনল মমর কথা। আল্লাহর হাতে ছেড়ে দিল, যা হওয়ার হবে, এখন একটু জাইনের টাকা খাওয়া যাক। সব চিন্তা উড়িয়ে দিয়ে চেয়ার টেনে বসে পড়ল। আরে ইশরাত, দাঁড়িয়ে আছো কেন? বসো। নিজের পাশের সিটে ইশারা করে ডেলা বলল, এখানে বসো। ইশরাত হালকে হেসে ডেলার পাশে গিয়ে বসল। ডেলা আরশ ও জাইনের সাথে কিছু ব্যবসা বিষয়ক কথা বলে খাবার অর্ডার দিল। নুসরাত হট ললিপপ, ইশরাত ক্রিসপি চিকেন ফ্রাই, মোমো, সৌরভী বার্গার, সাদিয়া নাচুস অর্ডার দিল। মোমোর ফোনে কল আসায় সে টেবিল থেকে উঠে গিয়ে কল ধরল। হ্যালো ভাইয়া। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। হ্যাঁ হ্যাঁ, মামাদের বাসা থেকে বের হওয়ার পর যে মোড় পাওয়া যায় ওইখানে যে রেস্টুরেন্ট আছে ওইটাতে আছি। আচ্ছা চলে আসো, আমি ক্যাফের বাহিরে আসছি। ফোনে কথা বলা শেষ করে মোমো টেবিলে গিয়ে বসল। নুসরাত জিজ্ঞেস করল কে কল দিয়েছে। মোমো বিস্তারিত জানালো যে আশিক তাকে নিতে আসছে। তুই আজ আসলি, আবার আজই নিতে আসছে। আমি কত প্ল্যান করলাম দুজন মিলে আজ পার্টি করব আর তুই চলে যাবি। নুসরাত ফিসফিস করে বলল, সরি দোস্ত, চলে যেতে হবে। একদিন পর আবার আসবো। আম্মু আগে আসুক বাসায়, তারপর আসবো। আচ্ছা যা, তাড়াতাড়ি আবার আসিস। আমার কান্না পাচ্ছে তোকে বিদায় দিতে। ডেলা বলল, তোমরা কি কথা কথা বলছো? নুসরাত বলল, নাথিং। ডেলা প্রশ্ন না করে ইসরাতের সাথে কথা বলতে ব্যস্ত হলো। তুমি সব সময় এরকম চুপচাপ থাকো ইসরাত? না না, কই চুপচাপ থাকি, কথা বলি তো। আমি অনেকক্ষণ ডরে খেয়াল করছি ওরা কথা বলছে, তুমি শুধু ওদের সাথে মাথা নাড়াচ্ছ। আমি কথা বলি, কিন্তু বাহিরে বের হলে কথা বলতে একটু অস্বস্তি হয়। এজন্য একটু কম কথা বলি। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল টুকটাক। এর মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। নিজ নিজ খাবার নিজের দিকে টেনে নিল সবাই। খাবার খাওয়ার মাঝখানে ব্যাঘাত ঘটালো উচ্ছ্বাসিত এক পুরুষ কণ্ঠ। ইসরাতের মাথায় হালকা থাপ্পড় মেরে বলল, রাক্ষসের মতো খেতে খেতে কি রকম মোটা হচ্ছিস? কমিয়ে খা, পরে বিয়ে হবে না। আর বিয়ে হলে বুড়ো বেডার সাথে বিয়ে হবে, না হলে রিকশাওয়ালা মামার সাথে। বলি ইসরাতের ফ্রাইড চিকেন এক পিস নিয়ে নিজের মুখে পুরে নিল। আশিক সামনের দিকে না তাকিয়ে এত কথা বলল। সামনে তাকিয়ে যখন দেখল নতুন একটি মুখ, তখন নিজের বকবকের জন্য কিছুটা লজ্জা পেল। ডেলার দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসি দিল। ডেলা মুখ দিয়ে বেরিয়ে এলো, হোয়াট আ অসাম বয়। ডেলা পাশে জাইন বসা ছিল। ডেলার মুখ থেকে নিচুর শব্দে বের হওয়া কথাটা জাইনের ঠিক পছন্দ হলো না। তারপর ও চুপচাপ হজম করে নিল। আরশ বলল, তুই এখানে কেন? শালার তুই তুকারি ছাড়া কোনো কথা বের হয় না মুখ দিয়ে। আর বলবে আমার ম্যানার্স নেই। নিজেরটা আগে ঠিক কর, পরে না হয় আমারটা ঠিক করবি। নুসরাত বিড়বিড় করল। মমো বলল, আস্তে বল বইন, সব শোনা যাবে তো। নুসরাত বলল, শোনা গেলে শোনা যাক। আমি কি কাউকে ভয় পাই নাকি? হুহো। আশিক বলল, মমোকে নিতে এসেছি। আশিক আরশের কথার উত্তর দিয়ে বলল, তুই আর ভাইয়া এখানে কি করছিস? আমি তোদের দেখে সারপ্রাইজড হয়ে গিয়েছি। আর ডেলার দিকে ইশারা দিয়ে বলল, উনি কে? আরশ কিছু বলতে যাবে তাকে থামিয়ে দিয়ে ডেলা বলল, আমার পরিচয় না হয় আমি দিলাম। হ্যালো মিস্টার, আমি ডেলা আমান। মিস্টার আরশের নিউ বিজনেস পার্টনার, অ্যান্ড আরেকটা পরিচয় হলো আমি জাইনের ফ্রেন্ড। ডেলা নিজের হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। নাইস টু মিট ইউ মিস্টার। আশিক বলল, মিটু। ডেলার সাথে কথা বলা শেষ করে আশিক মোমোকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আশিকের যাওয়ার পথে থাকিয়ে থাকলো ডেলা। নিজ মনে বিড়বিড় করল, লাভ অ্যান্ড ফার্স্ট সাইট কি আমার সাথে হয়েছে? আই এম ইমপ্রেসড অন ইউ মিস্টার। নাও হোয়াট ক্যান আই ডু? হোয়াট ক্যান আই ডু? জায়ানকে নিয়ে শপিং মলে এসেছে না।
জায়ান মুখ কাদো কাদো করে ট্রায়াল রুমের দরজার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, আজ সব টাকা উড়ে যাবে। কত কষ্ট করে আমি টাকা সেভিংস করি আর এ শপিং মলে এসে আমার এত পরিশ্রমের টাকা উড়িয়ে দেয়। হায় আল্লাহ, আমাকে এই আজাবের হাত থেকে বাঁচাও। ঠিক তখনই জায়ানের চিন্তার ব্যাঘাত ঘটিয়ে ইনার ট্রায়াল রুম থেকে বের হলো। বাবু, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর সোনা। উম্মা, এজন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। এটা ও প্যাক করে নেই। জায়ান নিজের হাতের ব্যাগের দিকে একবার তাকিয়ে কাদো কাদো মুখ বানিয়ে বলল, হ্যাঁ বাবু, প্যাক করে ফেল। মিনমিন করে বলল, সেই তো নিবে, তাহলে আবার জিজ্ঞেস করার কি প্রয়োজন? যত সব নাটক। কিছু বলছো বাবু? না সোনা, কিছু বলিনি। ইনার মোবাইলের রিংটোন শুনে ইনার দিকে থাকাল জায়ান। সেভ নম্বরে ভেসে উঠল ডেলা নামটা। মুখ দেখে বোঝা গেল ইনার গলা শুকিয়ে গিয়েছে। হালকা ডুব গিলে ফোনটা ধরল। হ্যালো, ইনা। তুই কোথায়? জি আপু, আমি ভার্সিটি থেকে বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। ওপাশ থেকে ভেসে আসলো, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। জি আপি। ফোন কাটার পর জোরে শ্বাস নিল ইনা। জায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ইনার চিন্তিত মুখ দেখে। কিছু জিজ্ঞেস করার আগেই ইনা বলল, আপু কল দিয়েছিল। ভার্সিটি থেকে আমাকে পিক করার জন্য আসছে। তাড়াতাড়ি চলো, আমাকে ভার্সিটির রাস্তায় নিয়ে নামিয়ে দাও। শপিং ব্যাগ দেখিয়ে জায়ান বলল, এগুলো নেবে না? আর এইমাত্র যেটা ট্রায়াল দিলে সেটা কি করবে? না ভাই, কিছু নেব না। আমাকে শুধু ভার্সিটির রাস্তায় দিয়ে আসো তাহলেই হবে। আচ্ছা চলো। জায়ান ব্যাগগুলো গাড়ির ডিক্কিতে রাখল। ইনাকে ফ্রন্ট সিটে বসিয়ে মনের সুখে গাড়ি চালাতে লাগলো। মনে মনে বলল, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, দিনটাই ভালো হয়ে গেল। আহা। আর ওদিকে ইনা চিন্তায় অজ্ঞান হওয়ার পর্যায়ে, আজ যদি জায়ানের আগে ডেলা ভার্সিটিতে পৌঁছে যায়। বৃষ্টিস্নাত সন্ধ্যা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য পরিবেশ ঠান্ডা হয়ে আছে। এই ঠান্ডা শীতল দিনে কারবা ইচ্ছা করে পড়াশোনা করতে? বিছানার দিকে থাকালেই ইচ্ছে করে শোয়ার জন্য। অসহায় চোখে একবার বিছানার দিকে তাকিয়ে আবার বইয়ের পাতায় চোখ রাখল নুসরাত। এই শীতল সন্ধ্যায় গরম গরম স্ন্যাক তৈরি করছে ইশরাত। পাশে দাঁড়িয়ে সকল ইনগ্রিডিয়েন্টস এগিয়ে দিচ্ছেন নাজমিন। আরিশার কিছুদিন পর মডেল টেস্ট পরীক্ষা হওয়ায় জোর করে পড়াতে বসিয়েছে রুহিনী। তাই সে আজ কিচেনে নেই। আহান ইসরাতের পাশে দাঁড়িয়ে আছে। ঝর্ণা অনিকাকে নিয়ে সুপার শপে গিয়েছেন। ইলহাম নিজের রুমে বসে মোবাইল দেখছে। বাড়ির কর্তারা অফিসে। হেলাল সাহেব এই বৃষ্টি মুখর দিনে বারান্দায় বসে বই পড়ছেন। লিপি বেগম ভারতীয় বাংলা সিরিজ দেখছেন। বাড়িতে বেশি মানুষজন নেই বলে কোনো প্রকার শব্দ শোনা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় সন্ধ্যায় সকাল 6টা বেজে 33 মিনিটে যেতেই সৈয়দ বাড়ির ভিতর সাদা রঙের কার প্রবেশ করল। হালকা বৃষ্টি থেমে গিয়ে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। কলিং বেলের শব্দ শুনে কিচেন থেকে আসলো আহান দরজা খোলার জন্য। দরজা খুলে বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে হা করে তাকিয়ে থাকলো। এই আহান, সর সামনে থেকে। হা করে তাকিয়ে আছিস কেন? হা বন্ধ কর, মাছি ঢুকে যাবে। কথা বলতে বলতে ভিতরে প্রবেশ করল জায়ান। হাত ভর্তি শপিং ব্যাগ জায়ানের। আহান হা করে তাকিয়ে রইল জায়ানের হাতের ব্যাগের দিকে। আহানকে হা করে তাকিয়ে থাকতে দেখে জায়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি? আহান মাথা নাড়িয়ে না করে কিচেনে চলে গেল। হাতের ব্যাগগুলো সোফার উপর রেখে জায়ান নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। নিচতলা থেকে কলিং বেলের শব্দ শুনে রুম থেকে বের হলো ইরহাম। রুমে যাওয়ার পথে ইরহামের সাথে দেখা হলো জায়ানের। ইরহামকে বলে গেল নিচতলায় ড্রয়িং রুমে গিয়ে বসার জন্য। ফ্রেশ হয়ে এসে আড্ডা দিবে ইরহামের সাথে। কাপড় চেঞ্জ করে জায়ান আসছে 10 মিনিটের ভিতর। ইরহাম চুপচাপ সোফায় গিয়ে বসল। কিচেন থেকে নাজমিন ডাকলেন নুসরাতকে নিচতলায় আসার জন্য, এরপর রোহিণী ও আরিশাকেও ডাকলেন। ধীরে ধীরে সবাই ড্রয়িং রুমে এসে জমা হলো। টি টেবিলের উপর ইশরাত আলুর চপ, পকোড়া এনে রাখল। বাহিরে বৃষ্টির শব্দ, বাসার ভিতর নিস্তব্ধ। 16 কলা পূর্ণ করে কারেন্ট নিয়ে নিল। বাসার ভিতর ভুতুরে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। পকোড়া আর চপ ভাজা শেষে ড্রয়িং রুমে এসে বসলেন নাজমিন ও ইশরাত। লিপি বেগম ও হেলাল সাহেবকে তাদের রুমে পকোড়া ও চপ দিয়ে আসা হয়েছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে জায়ান বলল, বাহ, এই শীতল পরিবেশে গরম গরম পকোড়া মিস করছিলাম। আজকের সন্ধ্যা জমে যাবে। কথা বলতে বলতে গিয়ে ইরহামের পাশে বসল জায়ান। জাইন আর আরশ আসেনি এখনো। ইশরাত বলল,
না ভায়া, পকোড়া একটা মুখে পুরে নিল জায়ান। টিস্যু দিয়ে হাত মুছে হাসি মুখে বলল, পকোড়াটা জাস্ট ওয়াও হয়েছে। সোফা থেকে শপিং ব্যাগ হাতে নিয়ে এক এক করে ব্যাগের ভিতরের কাপড়গুলো বের করতে শুরু করলো জায়ান। প্রথম ব্যাগ থেকে বের করলো ডাবল এক্সেল সাইজের একটা টি শার্ট ও ফ্লেয়ার প্যান্ট। এটাকে নিবে? নুসরাত কোনো কথা বলল না। একবার তাকিয়ে কাপড়ের থেকে চোখ সরিয়ে নিল। ইশরাত বলল, ভাইয়া আরিশাকে দিয়ে দিন। জায়ান বলল, কিন্তু ওর হবে না তো এগুলো, ওর সাইজ থেকে অনেক বড়। জায়ান বলল, আচ্ছা থাকুক, পরে দেখা যাবে কে নিবে। ওই পাশে রেখে দাও ইরহাম। হালকা ল্যাভেন্ডার কালারের একটা কামিজ বের করল জায়ান। এটাকে নিবে? নুসরাত বলল, ইসরাতকে দিয়ে দিন। এখানে যতটা কামিজ আছে সবগুলো ওকে দিয়ে দিন। ও আর অনিকা ভাগ করে নিবে। জায়ান বলল, ঠিক বলেছ নুসরাত। ইশরাত নিয়ে নাও। আর ওভার সাইজ টি শার্টগুলো নুসরাত নিয়ে নাও। আর কেউ তো এসব পরে না। নুসরাত বলল, হঠাৎ আমাদের জন্য শপিং করলেন, রহস্য কি জায়ান ভাইয়া? জায়ান আমতা আমতা করতে লাগলো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল জায়ান, আমার ফ্রেন্ড কিনে দিয়েছে। আর বলেছে ফ্যামিলিকে দিয়ে দেওয়ার জন্য। নুসরাত সন্দেহের চোখে তাকিয়ে বলল, ওহ। অন্যদিকে কপাল কুঁচকে বসে আছে আরশ। গত 4 বছরে ব্যবসায় কতগুণ লাভ ও লোকসান হয়েছে তা দেখার জন্য স্টোর রুম থেকে এক এক করে পুরনো হিসাব নিকাশের সকল ফাইল এনে রাখছেন আরশের টেবিলের উপর। মিস ডায়না, গত 4 বছরের সকল ফাইল এখানে আছে? আরশ জিজ্ঞেস করল ডায়নাকে। ডায়না আমতা আমতা করে বলল, জি স্যার। কিন্তু স্যার, গত 4 বছরের ফাইল দিয়ে আপনি কি করবেন? মিস ডায়না, আপনাকে প্রশ্ন করার জন্য আমি রাখিনি। আমি যা জিজ্ঞেস করব আর যা করতে বলবো তার জন্য রাখা হয়েছে। তাই বাড়তি প্রশ্ন না করে নিজের কেবিনে যান। অপমানের মুখ থমথমে হয়ে গেল ডায়নার। আরশের অগোচরে ভেঞ্চি কেটে কেবিন থেকে বের হয়ে গেল ডায়না। আরশ ফাইল চেক করতে করতে রাত সকাল 10টা বেজে গেল। একটানা বসে থাকায় কোমরে ব্যথায় হয়ে গিয়েছে আরশের। হাত উপরের দিকে তুলে শরীরের আড়মোড়া ভাঙল আরশ। যেগুলো ফাইল দেখা বাকি রয়েছিল সেগুলো নিয়ে গাড়ির দিকে চলে। ব্ল্যাক মার্সিডিজ পার্কিং এরিয়া থেকে বের করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো আরশ। বৃষ্টি এখনো থামেনি। অফিস থেকে ধীরে ধীরে সবাই বাড়িতে আসছেন। রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিংয়ে এক এক করে ডিশ এনে রাখছেন বাড়ির কর্তীরা। গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভিতরের প্রবেশ করার আগে ভিজে জবজবে হয়ে গেল আরশ। কলিং বেলের শব্দ শুনে দরজা খুললেন লিপি বেগম। শাড়ির আঁচল দিয়ে ভিজে চুলগুলো মুছে দিলেন। তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর, না হলে ঠান্ডা লেগে যাবে। লিপি বেগম চুল মুছে দিতে দিতে বললেন। আরশের ভিজে চুল কিছুটা শুকিয়ে যাওয়ার পর সে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে হাঁটা দিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় এক এক করে শার্টের বোতাম খুলতে লাগলো আরশ। নুসরাত ডাইনিংয়ে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আরশকে শার্টের দিকে তাকিয়ে উপরে উঠতে দেখে আরশের শার্টের বোতামের দিকে তাকালো নুসরাত। উপরের দুটো শার্টের বোতাম খোলার জন্য উজ্জ্বল শ্যামলা লমসবিহীন বুক শার্টের উপর দিয়ে দেখা গেল। নুসরাত চোখ সরিয়ে নেওয়ার আগে আরশ চোখ তুলে তাকালো নুসরাতের দিকে। দুজনের চোখাচোখি হলে ভ্রু কুঁচকে নেয় আরশ। ছি ছি ছি, কি দেখে ফেললাম, আমার চোখের বিনষ্ট হয়ে গেল। বিড়বিড় করল নুসরাত, এই পারভাটের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার ইজ্জত হরণ করতে চাইছিস? বিরক্তিতে নুসরাতের মুখ দিয়ে বেরিয়ে এলো, কিসব ননসেন্স কথাবার্তা। আমি কেন আপনার দিকে পারভাটের মতো থাকাব? আমার কি চোখে পট্টি বাঁধা যে আপনার মতো কুৎসিত ব্যক্তির দিকে থাকাব? হুহো। শেষের কথাগুলো কিছুটা আস্তে করে বলল নুসরাত। কি বললি? আবার বল। শুনতে পাইনি। কিছু বলিনি, বলে এটিটিউড দেখিয়ে নুসরাত নিচে নেমে গেল। আরশ দু কাঁধ উপরের দিকে তুলে মুখ বাঁকিয়ে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। নুসরাত, ইশরাত, মা খেতে এসো। হেলাল সাহেব টেবিলে বসতে বসতে নিচ থেকে হাত ছাড়লেন নুসরাত ও ইশরাতকে। নিজের রুম থেকে চিৎকার করে বলল ইশরাত, আসছি আব্বু। 1 মিনিট। ইশরাত মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে নিচে নেমে আসলো। কিচেন থেকে নুসরাত খাবারের বাটি হাতে নিয়ে টেবিলে আসলো। হেলাল সাহেব নিজের দুপাশের দুটো চেয়ার টেনে দিলেন দুজনকে বসার জন্য। ইরহাম, অনিকা, আরিশা এসে চেয়ার টেনে বসে পড়ল। আহানকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন রুহিণী। খাবার টেবিলে চামচের টুংঠাং শব্দ। নাজমিন বেগম এবং লিপি বেগম দুপাশে দুজন দাঁড়িয়ে খাবার টেবিলে কিছু প্রয়োজন হলে এগিয়ে দিচ্ছেন। হেলাল সাহেব বললেন, সোহেব, ব্যবসা কিরকম চলছে? সোহেব উত্তর দিলেন,
এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে বড় ভাই। শহীদের দিকে তাকিয়ে বললেন, আর তোমার? জি ভাই ভালো চলছে। নাজমিন বেগম ইশারা দিলেন নাসিরকে। নাসির চোখ দিয়ে ইশারা দিয়ে বললেন, একটু পরে বলি। নাজমিন বেগম চোখ রাঙালেন। গ্লাস হাতে নিয়ে এক ঢুকে সব পানি পান করলেন নাসির। হেলাল সাহেবের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে নিলেন। সবাই যখন এখানে আছে তাই একটা কথা বলতে চাইছিলাম। আসলে রাতের খাবার ছাড়া একসাথে কমই খাবার খাওয়া হয়। আর এখন তো কাজের চাপে কারোর সাথে কথা বলার সময়ই খুঁজে পাওয়া যায় না। তাই ভাবছিলাম এখনই বলে দেই। হেলাল সাহেব বললেন, এত বনিতা না করে কি বলবি সেটা বল। নাসির সাহেব স্ত্রীর দিকে তাকালেন। নাজমিন চোখ দিয়ে বললেন বলার জন্য। সূক্ষ্ম গলায় ভেজানোর জন্য রূপ গিলে নিলেন নাসির। আসলে ভাই, ইসরাতের জন্য একটা সম্বন্ধ এসেছে। প্রথমে সবাই এত মনোযোগ না দিলে নাসির সাহেবের কথা শুনে খাবার থামিয়ে সবাই তাকালেন নাসির সাহেবের দিকে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন নাসির। খাবার খাওয়া থামিয়ে দুহাত এক জায়গায় এনে সম্পূর্ণ দৃষ্টি ফেললেন নাসিরের দিকে। এবার হেলাল বললেন, কি বলছিলি বল। আমি শুনছি। নাসির সাহেব কিছুটা আমতা আমতা করতে লাগলেন। নাজমিন বেগমের দিকে তাকালে তিনি চোখ দিয়ে ভরসা দিয়ে বলার জন্য বললেন, আসলে ছেলে আমেরিকায় থাকে। সেখানে নিজের গাড়ি, বাড়ি, ব্যবসা আছে। তাই ইসরাতের মা আর আমি চাচ্ছিলাম সম্পর্কটাকে নিয়ে ভাবার জন্য। হেলাল সাহেব বললেন, অবশ্যই তোমাদের মেয়ে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কিন্তু আমার সাথে কথা বলেছিলি এ বিষয়ে। সকল নীরব হয়ে চুপচাপ শুনছিল নাসির ও হেলালের কথোপকথন। কিন্তু এমন সিরিয়াস মুহূর্তে নুসরাতের পেট ফেটে হাসি আসছে। নুসরাতকে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে দেখে ইরহাম চিমটি দিল নুসরাতকে। ফাটা বেলুনের মতো নুসরাতের মুখ চুপসে গেল ইরহামের চিমটি খেয়ে। নাসির বলল, না এখনো কথা বলিনি, কাল সকালে কথা বলবো। হেলাল সাহেব বললেন, আম্মা যা বলবে তাই হবে। আমার কিছু বলার নাই। নাসির সাহেব ও শহীদের দিকে তাকালেন, তারা দুজন মাথা নাড়িয়ে না করল তাদের কোনো সমস্যা নেই এই বিষয়ে। তারপর আবার খাবার টেবিল নিস্তব্ধ হয়ে গেল।